आज आमी तुम्हादेर पढ़ाबो दशम श्रेणीर पंचम अध्याय आलो चैप्टारटी। आलो चैप्टारेर एकटा गुरुत्वपूर्ण अंश हच्छे गलीय दर्पण। गलीय दर्पण की सेई विषये तोमादेर एकटु आलोचना करी। तोमरा बाड़ीते देखे थाकबे स्टीलेर चामच, देखो एई एकटा स्टीलेर चामच। स्टीलेर चामचेर देखबे सामने आर पेछने दुटो तल आछे, एई एकटा तल এই একটা তল। এই দুটো তল কিন্তু একদমই সমতল নয়, বক্রতল। তো আমরা ভাবতে পারি এই যে ধরো এই তলগুলোকে কিন্তু আমরা এটা গলীয় দর্পণের মতো অনেকটা আচরণ করে। তোমরা যদি স্টিলের চামচটা মুখের সামনে রাখো দেখবে এই সামনের দিকের এই তলটা এটা হচ্ছে বলতে পারো অনেকটা অবতল দর্পণের মতো কাজ করবে। আর এই স্টিলের চামচের পেছনের তলটা কিন্তু পেছনের তলটা কাজ করবে হচ্ছে উত্তল দর্পণের মতো। তাহলে একটা স্টিলের চামচের পেছনের তলটা উত্তল দর্পণ আর এই সামনের তলটা হচ্ছে বলতে পারো এটা হচ্ছে অবতল দর্পণের মতো আচরণ করবে। তোমরা স্টিলের চামচ মুখের সামনে রেখে কিন্তু প্রতিবিম্ব দেখতে পারবে। তোমরা যদি স্টিলের চামচটা অবতল পৃষ্ঠ মানে অবতল পৃষ্ঠটা যদি মুখের সামনে রাখো দেখবে তোমার ঠিক একটা উল্টো প্রতিবিম্ব কিন্তু সৃষ্টি হচ্ছে। আর যদি স্টিলের চামচটা তোমরা ঘুরিয়ে এই উত্তল দর্পণটা দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু দেখবে মানে এটা উত্তল পৃষ্ঠ, সেখানে কিন্তু দেখবে তোমার মুখটা দেখবে কিন্তু একটু দূরে সরিয়ে নিলে দেখবে কিন্তু অপেক্ষাকৃত ছোট দেখাবে। তাহলে তোমরা ধারণা করতে পারলে যে আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত এই চকচকে স্টিলের চামচটা কিভাবে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ রূপে কাজ করে। অ্যাকচুয়ালি এই চকচকে পৃষ্ঠে কি হয় না, আলোর প্রতিফলন ঘটে। এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটলে সেটা হচ্ছে অবতল দর্পণের মতো কাজ করছে, এবং উত্তল পৃষ্ঠে যখন আলোর প্রতিফলন ঘটে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে উত্তল দর্পণের মতো কাজ করছে। তোমরা একইভাবে তোমরা কোনো বাটি চকচকে কোনো বাটির সামনে পেছনে দেখেও দেখবে এরকম উত্তল বা অবতল দর্পণ রূপে কিন্তু কাজ করে। তাহলে আমরা পড়লাম যে গলীয় দর্পণ কিন্তু দু রকম হতে পারে, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। এবার দেখো আমরা জ্যামিতিকভাবে গলীয় দর্পণ কি বোঝার চেষ্টা করি। ধরো আমরা একটা গোলক আঁকি, এই হচ্ছে একটা গোলক, ঠিক আছে। এবার ধরো গোলক আমরা কিরকম হয়, এরকম হয়। এবার গোলকের যদি আমি কিছু একটা অংশ নিই, পুরো গোলক না নিয়ে কিছু একটা অংশ নিই, তাহলে কিন্তু সেটা গলীয় দর্পণ হিসেবে কাজ করতে পারে, এবং সেই তলে যদি অবশ্যই আলোর প্রতিফলন ঘটে তবে কিন্তু সেটা গলীয় দর্পণ হিসেবে কাজ করে। তাহলে একটা গোলকের অংশ যদি আলোর প্রতিফলক তলরূপে ব্যবহৃত হয় তবে কিন্তু সেটা গলীয় দর্পণ হিসেবে ব্যবহৃত হয়। এবার দেখো এই যে গোলকের অংশ, গোলকের অংশের এই যদি তলটা ধরি, এই তলটাকে আমরা কি বলবো, অবতল পৃষ্ঠ। অবতল পৃষ্ঠটা কিন্তু এখানে অবতল দর্পণ হিসেবে কাজ করে। তাহলে এই পোর্শনটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কিনা অবতল দর্পণ। অবতল দর্পণ। আবার আমি যদি গোলকের এই পোর্শনটা নিই মানে এই বক্রতলের এই পার্টটা নিই, এই পার্টটা কিন্তু তখন কি হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠটা হিসেবে কাজ করবে কিন্তু উত্তল দর্পণ। তার মানে এই অবতল দর্পণ উত্তল দর্পণ দুটোই কিন্তু একটা গোলকের অংশ, তাই এই দুটোকে কিন্তু আমরা গলীয় দর্পণ হিসেবেই বলবো, গলীয় দর্পণ হিসেবেই জানবো। এবার আমরা গলীয় দর্পণের জ্যামিতিটা বোঝার চেষ্টা করব। গলীয় দর্পণ আমরা প্রথমেই বলেছি দু রকম, একটা অবতল দর্পণ আর হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ উত্তল দর্পণ দুটোর জ্যামিতি আমরা দেখব। একটা দর্পণের দুটো কিছু পার্ট থাকে। আমি প্রথমে অবতল দর্পণটা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে গিয়ে অবতল পৃষ্ঠ, তাই অবতল দর্পণ, আর এটা হচ্ছে গিয়ে উত্তল দর্পণ। এটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ তোমাদের বলেছি।
এই পৃষ্ঠটা হচ্ছে কিন্তু অবতল পৃষ্ঠ, তাই অবতল দর্পণ। এবার দেখো এই অবতল দর্পণ যে ধরো গোলকের একটা গোলকের অংশ, তো একটা গোলকের পাট কিন্তু কিন্তু আমাদের এই অবতল পৃষ্ঠটা একটা একটা গোলকের অংশ। এবার ধরো আমরা গোলকের কি থাকে, একটা গোলক আমরা করতে গেলে কি একটা মাঝখানে কোনো একটা সেন্টারকে কেন্দ্র করে আমরা গোলকটা সবসময় আঁকার চেষ্টা করি তো এরকম একটা সেন্টারও তাহলে থাকবে। এবং দেখো এই যে অবতল দর্পণ, অবতল পৃষ্ঠ, এই যে এই পৃষ্ঠটাকে আমরা বলছি কিনা, এই যে এই পৃষ্ঠটা কিন্তু অবশ্যই আমি তোমাদের আগের ছবিতে দেখিয়েছি, এটা কিন্তু অবতল দর্পণ। কারণ এই তলে কিন্তু আলো পড়ছে, এই তলটা পড়ছে, তাই এই তলটা কিন্তু অবতল দর্পণ হিসেবে কাজ করছে। এবং দেখো এই অবতল পৃষ্ঠটা কি বললাম, একটা গোলকের অংশ। এবং এই যে ধরো এই গোলকের যে এই বক্র অংশটা, এই বক্র অংশে একটা মধ্যবিন্দু থাকবে। এই প্রতিফলক তল মানে যেটা হচ্ছে প্রতিফলক তল, তার একটা মধ্যবিন্দু থাকবে। এই মধ্যবিন্দুটাকে কিন্তু আমরা বলি হচ্ছে এই দর্পণের মেরু। এই যে অবতল পৃষ্ঠ, প্রতিফলক তল, তার যে মধ্যবিন্দুটাকে যদি আমি এখানে পি হিসেবে অ্যাসাইন করি, তাহলে পি কিন্তু হচ্ছে আমরা বলতে পারি দর্পণের মেরু। একইভাবে এটা হচ্ছে অবতল দর্পণ গেল, এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে আমি অবতল দর্পণের মেরু বললাম। একইভাবে আমার কিন্তু হবে উত্তল দর্পণের মেরু। এটা হচ্ছে উত্তল দর্পণ। একইভাবে উত্তল দর্পণের প্রতিফলক তল কোনটা, কোথায় আলো এসে পড়বে, আলো এসে পড়বে কিন্তু এই পৃষ্ঠে, তাই এই পৃষ্ঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ মানে উত্তল দর্পণ হিসেবে কাজ করে। এবং এই যে প্রতিফলক তল, এই প্রতিফলক তলে এরও মধ্যবিন্দু আছে, এটাও একটা গোলকের অংশ আমি ধরে নিচ্ছি, এরও মধ্যবিন্দু আছে। এই মধ্যবিন্দু পি হচ্ছে এখানে কিন্তু উত্তল দর্পণের মেরু। তাহলে পি আমরা বলতে পারি দর্পণের কি, পি হচ্ছে দর্পণের মেরু। যদি আমরা সংজ্ঞা বলি যে গোলীয় দর্পণের মেরু কাকে বলে, একটি গোলীয় দর্পণে যে প্রতিফলক তল হয়, সেই প্রতিফলক তলের যে মধ্যবিন্দু, যে মিড পয়েন্ট, সেটাই কিন্তু সেই দর্পণের মেরু। তাহলে আমরা দর্পণের মেরু পেলাম। এবং আমরা নেক্সট দেখব কি না, দেখো দর্পণটা গোলীয় দর্পণ আমি আগেই বলেছি যে এখানে দেখো অবতল দর্পণটা একটা গোলকের অংশ। সেই গোলকের যে কেন্দ্র থাকবে, এই যে ধরো এখানে গোলকে ধরো কেন্দ্র, এটাকে যদি আমি সি বলি, অবতল দর্পণের ক্ষেত্রে সি, উত্তল দর্পণের ক্ষেত্রেও আমি দেখাচ্ছি সি। এই সিটা মানে সি হচ্ছে কি, এই যে গোলক বললাম সেই গোলকের কেন্দ্র, এই সিকে আমরা বলবো কিন্তু হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে সি হচ্ছে গোলীয় দর্পণের কি বললাম, বক্রতা কেন্দ্র। তার মানে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে বিন্দু, যে কেন্দ্র, যে সেন্টার, যে গোলকের যে সেন্টার, সেই সেন্টারটাই হচ্ছে কিন্তু ওই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। এখানে হচ্ছে দেখাচ্ছে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র সি, এখানে দেখাচ্ছে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র। আবার দেখো এই যে সিপিটা কি, এই যে গোলকটা আমরা ইমাজিন করছি, যে গোলকটা আমরা কল্পনা করছি, সিপি হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধ। এবং এই সিপিকেই আমরা বলবো কিন্তু গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। সিপি হলো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। আমি এখানে একটা দেখো এক্স ওয়াই লিখছি। আমি যদি দেখো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে একটা রেখা টানার চেষ্টা করি, একটা সরলরেখা আঁকার চেষ্টা করি, সেটাকে কিন্তু আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে এখানে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণের প্রধান অক্ষ কিন্তু এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই হচ্ছে আমি বলতে পারি গোলীয় দর্পণের প্রধান অক্ষ। প্রধান অক্ষটা কিভাবে আমরা আঁকলাম, প্রধান অক্ষটা হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু এখানে পি, বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্য দিয়ে যে সরলরেখা আঁকা হয়, সেই সরলরেখা এখানে এক্স ওয়াইটা কিন্তু হচ্ছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ। আমি এখানে অবতল দর্পণটাকে আমি নাম দিই, ধরো এটা যদি আমি M1 নাম দিই, এই ধরো উত্তল দর্পণটার নাম দিলাম হচ্ছে M2। তাহলে
M1 অবতল দর্পণ আর M2 উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু আমি মেরু দেখালাম, বক্রতা কেন্দ্র দেখালাম, বক্রতা ব্যাসার্ধ দেখালাম, প্রধান অক্ষ। তাহলে এই হলো কিন্তু আমার গোলীয় দর্পণের জ্যামিতি।